দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রামে 16 জনের প্রার্থিতা বাতিল। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে নির্বাচন করতে পারবেন না জামায়াতের ডাক্তার ফজলুল হক। চট্টগ্রামে এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি। ভোক্তার অভিযানে ধরা পড়ে কারসাজি, এক প্রতিষ্ঠানকে জরিমানা। নানা সংকটে বেহাল কর্ণফুলী পেপার মিল, অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ফাইলবন্দি 28,000 কোটি টাকার প্রকল্প। 2000 সালের পর থেকে এটা ক্রমান্বয়ে ডিক্লাইন করছে। ডিক্লাইন করার কারণ হচ্ছে যে আমার পার্সিয়াল বিএমআরই যেভাবে রিনোভেশন করার দরকার ছিল সেভাবে আমরা রিনোভেট করতে পারি না। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শেষ দিনে চট্টগ্রামের 7টি আসনে যাচাই বাছাই চলে, এর মধ্যে 16 জনের প্রার্থিতা বাতিল হয়। বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। শেষ দিনে চট্টগ্রামের 7টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। ফলে সকাল থেকে প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। চট্টগ্রাম 9 আসনে 11 জন প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ এবং 4 জনের বাতিল করা হয়। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামাত ইসলামীর প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হকের প্রার্থিতা বাতিল হয়। আমরা অপেক্ষা করব আমাদের নির্বাচন প্রচারণা শুরু হওয়ার যেদিন আমরা আমাদের প্রতীক বরাদ্দ পাবো সেদিন থেকে আমাদের নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমি সবার সহযোগিতা, সবার দোয়া চাই। তারা আমাকে আগামী 5 তারিখ অ্যাপয়েন্টমেন্ট দিছে, তো 5 তারিখ সেখানে আমি তাদের পাসপোর্ট, সিটিজেন সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড সহ নিয়ে গেলে তারা এটা অ্যাকসেপ্ট করে আমাকে সার্টিফিকেট দিবে। এছাড়া 8 ও 10 সংসদীয় আসনে 22 প্রার্থীর মধ্যে 13 প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 7 জনের বাতিল করা হয়। আজকে মনোনয়নপত্র বাছাইয়ে আমি ডাক্তার মোতাবুন নাসের জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমার মনোনয়নপত্র নির্বাচন কমিশনার বৈধ ঘোষণা করেছেন। আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের যে কালচার, এই কালচারটা ভয়াবহভাবে দূষিত হয়ে গিয়েছে। এই কালচারটাকে সংশোধন করা সময়ের দাবি। অন্যদিকে চট্টগ্রাম 13, 14, 15 ও 16 সংসদীয় আসনে 29 প্রার্থীর মধ্যে 5 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সকালে 2 জনের প্রার্থিতা স্থগিত হলেও বিকালে শুনানি শেষে ফিরে পান 2 জনেই। অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। তবে গতকাল থেকে এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে। আমরা যেটা কমপ্লেন করেছি যে উনি আমাদের দলের কর্মীদেরকে, নেতাদেরকে উনি টাকা পয়সার লোভ দেখাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি মনে করি যে নির্বাচন বিধিমালার একটা সরাসরি বরখেলাপ। এর আগে শেষ হয়েছে চট্টগ্রামের বাকি 9টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রামে যাচ্ছি, সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জুবায়েদ, শেষ দিনে তো চট্টগ্রামে 16 জনের প্রার্থিতা বাতিল হলো, দিনভর পরিবেশ কেমন দেখলেন জানাবেন। বৃষ্টি, আজ শেষ দিন ছিল এবং প্রার্থীদের বেশ আমরা আনাগোনা দেখেছি। প্রার্থীদের সমর্থক, প্রস্তাবক এবং তাদের অনুসারীরা এসেছেন। মোট 60টি আসনে আজকে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়, 2টি কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নগুলো যাচাই বাছাই করছেন। আমি যদি একটু বলতে চাই কি কি কারণে মনোনয়নগুলো বাতিল হয়েছে, আপনি সংখ্যাটা যেহেতু বলে দিয়েছেন সেই সাথে আমি যোগ করতে চাই কি কি কারণে বাতিল হয়েছে। দ্বৈত ভোটার এবং দলীয় মনোনয়নের যে কাগজ সেগুলো প্রদান না করা, ব্যাংক লোন এই বিষয়ে অসঙ্গতি থাকা, 1% ভোটারের সত্যতা না পাওয়া সহ এই ধরনের যে অভিযোগগুলো ছিল এগুলোর কারণে মূলত প্রার্থিতা বাতিল করা হয়েছে। এবং এই যে প্রার্থিতা বাতিল, সেটা এখানেই যে তাদের কার্যক্রম শেষ এমনটা নয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করতে পারছেন এবং সেই আপিলটা করার মাধ্যমে আবার যাচাই বাছাই শেষে তাদের যে মনোনয়ন সেটার বৈধতা তারা ফিরে পেতে পারেন। এবং আরেকটি বিষয়, আজকে সর্বশেষ কিছুক্ষণ আগে চট্টগ্রামের 16 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন লিয়াকত, তার মনোনয়নটা আমরা কিছুক্ষণ আগে বৈধ জানতে পেরেছি এবং চন্দনাইশ আসনে
যিনি জসিম ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, তার মনোনয়নটাও আমরা বৈধ হয়েছে বলে জানতে পেরেছি। এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন তাদের যে যাচাই বাছাই কার্যক্রম সেগুলো তারা শেষ করেছেন, শেষ করে তাদের দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি থাকুক তারা এটা চাননি, সেজন্য তারা যথারীতি কার্যক্রমগুলো অনুসরণ করেছেন এবং তারপরেই তাদের এই সিদ্ধান্ত হয়েছে এবং বেশ কয়েক দফায় যাচাই বাছাইয়ের পরেই তারা এই সিদ্ধান্তটি দিয়েছেন। এবং টানা গত কয়েকদিন ধরেই আমরা এই প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের সংবাদ সংগ্রহ করছিলাম। সেখানে যেই জিনিসটা আমাদের চোখে ধরা পড়েছে সেটা হচ্ছে প্রার্থীদের অনেকের যে প্রার্থিতা বাতিল হয়েছে সে প্রার্থিতা বাতিল হওয়ার প্রধান কারণ তাদের যে সকল নথিপত্র কাগজপত্র সেগুলোর বিষয়গুলোর জন্য তাদের যে ঝামেলাগুলো সেগুলোর কারণে তারা কিন্তু বেপাকে পড়েছেন। এবং আজকে আমরা যেটা দেখতে পেয়েছি যে মোট 60টি আসন সবকিছু মিলে 16 জনের বাতিল হয়েছে এবং এটার পরে আপিলের সুযোগ থাকছে, তখন বৈধতা ফিরে যেতে পারার সুযোগ আছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জুবায়েদ। নির্বাচন পরিচালনার বিষয়ে কক্সবাজারে মিটিংয়ে বসেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্যরা। এ বিষয়ে আমাদের সহকর্মী এহসান আল কুতুবি খোঁজ খবর রাখছেন, দেখি কি আপডেট আছে এহসানের কাছে। এহসান, জানাবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ আর কারা এই বৈঠকটি করছে, বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্ত এসেছে কিনা? প্রথম বিষয় হচ্ছে আজকে কক্সবাজার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনি সকাল থেকেই ছিলেন উখিয়া এবং পরে কক্সবাজারে আজকে বিকেলে। প্রথমে তিনি ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মত বিনিময় সভা করেন, পরে আইন শৃঙ্খলার যে সেল সেই সেলের সাথে মত বিনিময় সভা শেষে আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে বের হতে পারেন, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এর আগে তিনি প্রাথমিক যে স্বাগত বক্তব্য রেখেছেন সেই স্বাগত বক্তব্যে তিনি একটি মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আজকে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিপত্র জারি হতে পারে যে তিনি নির্ধারণ করে বলেছেন। তন্মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা ও নির্বাচন কেন্দ্রিক আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে সেগুলোকে অ্যাড্রেস করে, এটি নিয়ে তিনি কথা বলেছেন। এরপরে তিনি কক্সবাজার যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 12 লাখের অধিক রোহিঙ্গা উখিয়া এবং টেকনাফ সহ কক্সবাজারের বিভিন্ন জেলায় রয়েছে, বিভিন্ন উপজেলায় রয়েছে, সেগুলোর বিষয়ে তিনি কথা বলেছেন। নির্বাচনকে বানচাল বা নির্বাচনের কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী অথবা নির্বাচনকে বানচালের কোনো ষড়যন্ত্র যাতে না হয় এবং রোহিঙ্গাদেরকে যাতে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য তিনি বলেছেন যে নির্বাচনের আগে এবং পরে এই রোহিঙ্গা ক্যাম্প সিল করে দেওয়া হবে, যাতে কোনো রোহিঙ্গা সেখান থেকে বের হয়ে অল্প টাকায় তারা যাতে কোনোভাবে কেউ তাদেরকে ব্যবহার করতে না পারে এবং কোনো মিটিং এ তাদেরকে ভাড়া করতে না পারে, সেজন্য তিনি সেই কথাও বলেছেন। এবং পাশাপাশি কোনো প্রার্থী যদি রোহিঙ্গাদের ব্যবহার করার চেষ্টা করে সেক্ষেত্রে সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেটিও তিনি বলেছেন। এর পাশাপাশি তিনি আইন শৃঙ্খলার, এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ, আনসার সহ প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধিরা এখানে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই বৈঠকেই তাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় কিংবা নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়, যেমনটি আপনি বলার চেষ্টা করছিলেন। ধন্যবাদ জানাচ্ছি এহসানকে। চট্টগ্রামে এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য থামছে না, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করছে পাইকাররা। আজ বাকলিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও দাম নিয়ে কারসাজি ধরা পড়ে। মাহাদি ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের বাকলিয়ার কল্পলোক আবাসিকের শেষ প্রান্তে এলপিজি গ্যাসের এই পাইকারি সেল পয়েন্ট। অস্বাভাবিক দাম বৃদ্ধির পর দুপুরে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় বিক্রয়ের রসিদ যাচাইয়ে মাহাদি ট্রেডার্স নামের এই প্রতিষ্ঠানে ধরা পড়ে ব্যাপক কারচুপি। রসিদে ক্রয় মূল্য 1075 টাকা লেখা থাকলেও এই পাইকার 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডার বিক্রি করছে 1450 থেকে 1550 টাকায়।
সরবরাহ সংকটের কথা বলে বাড়তি দাম নেয়ার কথা স্বীকার করেন বিক্রেতা। 9 দিন পরে এই গাড়িটা আসছে, তাই 9 দিনে 1,08,000 টাকা আমার খরচ হয়েছে। এই টাকাগুলো আমরা কোত্থেকে দেব? কোম্পানিকে অ্যাভেলেবেল গ্যাস দিতে বলেন, আমরা কোম্পানির ভোক্তাধিকারের রেট থেকে আরও কম দামে বিক্রি করব। পাইকারি এই ব্যবসায়ের অভিযোগ যাচাইয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তবে কোনো প্রশ্নেরই উত্তর আসেনি বিপরীত প্রান্ত থেকে। শোনেন, আপনি তো জবাব দিচ্ছেন না। হ্যালো, কেটে দিয়েছে। দাম নিয়ে কারসাজির অপরাধে মাহাদি ট্রেডার্স মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশের কথা জানায় অভিযান টিম। তো দিতে পারেননি, তারা বলছেন যে আরও কিছু কস্টিং, ট্রাভেলিং চার্জ এসব কিছু তারা যুক্ত করে তারা 1247 টাকায় তার কাছে বিক্রি করেছে। কিন্তু উনি আবার অস্বীকার করলেন যে ওনার এরকম কোনো কস্টিং তারা বহন করেনি। তো এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে নিয়ে আসবো। পরবর্তীতে অবশ্যই আমাদের আইনগত ব্যবস্থা হবে। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের দাম 1,306 টাকা নির্ধারণ করে দিলেও বাস্তবে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। এজন্য পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা 1 তারিখের থেকে কোনো গ্যাস পাচ্ছি না, এখন নাই এগুলো খেলা, এখন তো নাই, এক পিসও নাই। আমাদের তো করার কিছু নেই, এখান তো ডিলাররা আমাদেরকে এরকম বেশি দাম বিক্রি করতেছে। এখন আমরা তো ওখানে যে দামে বিক্রি করতেছে ওইটার উপর সেল দিচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বহুমুখী সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিল। একসময় যে মিল ছিল পাহাড়ের অর্থনীতির চালিকা শক্তি, আজ তা অব্যবস্থাপনা আর লোকসানে জর্জরিত। উৎপাদন ব্যাহত হচ্ছে আর অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। এই মিল পুনরুজ্জীবিত করতে 28,000 কোটি টাকার প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে ফাইলবন্দি। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় 1953 সালে যাত্রা শুরু হয় কর্ণফুলী পেপার মিলের, যেটি একসময় দেশের কাগজের চাহিদার বড় অংশ পূরণ করত। কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রপাতি ও কাঁচামালের সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে প্রতিষ্ঠানটি। বর্তমানে মিলের উৎপাদন সক্ষমতার চেয়ে অনেক কম, পর্যাপ্ত বাঁশ ও কাঁচামালের অভাব, আধুনিকায়নের ঘাটতি এবং দীর্ঘদিনের লোকসানে জর্জরিত এই মিল, যার প্রভাব পড়েছে শ্রমিক কর্মচারীদের জীবন জীবিকায়। কিছুদিন চলে, কিছুদিন বন্ধ থাকে, মাল সরবরাহ কম, মাল অভাবে বেশি বন্ধ থাকে। ডিবেট আছে, সেকশন আছে, ওই সেকশনগুলি বন্ধ। ওই ডিবেটগুলো যদি চালু করা হয় তাহলে আমাদের মিলটা আগের মতো আগের সাবেকে ফিরে আসবে। আবার আমাদের লোকজনও এখন সংকট। কর্ণফুলী পেপার মিল ঘিরেই আবর্তিত হতো চন্দ্রঘোনার অর্থনীতি, কিন্তু উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানও সংকুচিত। আজকে 20-25 বছর দক্ষ কারিগর হিসেবে কাজ করতেছি, আর বাইরের থেকে নিয়োগ দিই, এখানে পার্মানেন্ট করতেছে, স্থায়ীভাবে নিয়োগ করতেছে, আমাদের কোনো মূল্যায়ন করতেছে না। ঠিকমতো আমাদেরকে মূল্যায়ন করতেছে না। অন্যান্য মিল থেকে এখানে আনি নিয়োগ দিতেছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনিয়োগ বাড়ানো গেলে এটি এখনও লাভজনক হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে কাগজ কলটি পুনরুজ্জীবিত করতে 28,000 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। 2000 সাল পর্যন্ত এই প্রোডাকশন ইয়াটা ঠিক ছিল। 2000 সালের পর থেকে এটা ক্রমান্বয়ে ডিক্লাইন করছে। তো ডিক্লাইন করার কারণ হচ্ছে যে আমার পার্শিয়াল বিএমআরই যেভাবে রিনোভেশন করার দরকার ছিল সেভাবে আমরা রিনোভেট করতে পারি না। সে কারণে প্রোডাকশন কাপটা গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড হয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। ফটিকছড়ি কলেজ মাঠে আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, জিয়াফত। এতে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী সহ অন্যরা অংশ নেন। অন্যদিকে নগরীর বাজিদ রহমান নগরে অনুষ্ঠিত হয় খতমে কুরআন ও দোয়া মাহফিল। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে এই আয়োজনে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সহ নেতাকর্মীরা অংশ নেন। বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।
খাগড়াছড়িতে শীতের দাপট বেড়েছে, শীতবস্ত্রের দোকানেও বেচাকেনা বেড়েছে। খাগড়াছড়ি যেতে চাই, সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন আমাদের জন্য। ইউনুস, শীতবস্ত্রের বেচা বিক্রি কেমন চলছে জানাবেন, বিশেষ করে দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে? দেখেছি গত কয়েকদিনের তাপমাত্রা একেবারেই কম বললে বলা যায়। সেটা হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি ভোরের যে কুয়াশা সেটা একেবারে রাস্তা ঢেকে যাচ্ছে এবং সাধারণ মানুষের শীতের তীব্রতার কারণে বেলা বেশ সময় নিয়ে তারা আসলে ঘর থেকে বের হচ্ছেন। একই সাথে আমরা দেখেছি যে খাগড়াছড়িতে শীতে অনেকটা জবুথবু অবস্থা। বেলা বাড়ার সাথে সাথে যখন দুপুর হয় অর্থাৎ 11টার পরে কিছুটা সূর্যের দেখা মেলে, তবে সেটিতে তেমন একটা তাপমাত্রা থাকে না, অর্থাৎ রোদ্রের যে একটা তাপ থাকার কথা সেটা আমরা পাই না। ঠিক একই অবস্থা কে এই শীতের এমন অবস্থায় আমরা দেখেছি খাগড়াছড়িতে শীত কাপড়ের বেশ বেচা কেনা বেড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির জেলা সদরের কয়েকটি এলাকায় দেখেছি আমরা ছিন্নমূলভাবে যারা শীতের দোকান অর্থাৎ শীতকালীন যারা মৌসুমী শীতের যে কাপড়ের ব্যবসা করে সেখানে বেশ জমজমাট আমরা দেখতে পেয়েছি এবং ক্রেতাদের একটা বেশ ভিড় আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন, সেটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আরেকটি বিষয় বলি যে এখানের এই বছর শীতের যে কাপড়, সেই কাপড়ের চাহিদা যেমন বেড়েছে তেমনি করে বেচা বিক্রিও বেড়েছে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে একটি অসন্তোষ আমরা দেখতে পেয়েছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলছিলাম তখন তারা আমাদেরকে জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর শীতের যে কাপড় সেখানে প্রায় 50 থেকে 100 ক্ষেত্র বিশেষে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে, সেটা আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া বিক্রেতারা বলছেন মূলত গত 2 বছরের তুলনায় এবছর শীতের কাপড়ের দাম একটু বেশি হওয়ার কারণ হচ্ছে মূলত সিন্ডিকেটকে তারা দায়ী করছেন। অর্থাৎ খাগড়াছড়িতে যে সকল এরকম ভাসমান শীতকালীন কাপড়ের যারা ব্যবসায়ী রয়েছেন তারা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মূলত তারা কাপড়ের এই কাপড়গুলো আনেন এবং সেখানে প্রত্যেক গায়ের প্রতি তারা বলছেন যে 2 থেকে 2,500-3 হাজার টাকা করে বেড়েছে, সেটা আমাদেরকে তারা বলছেন। সব মিলিয়ে বলি তাহলে অর্থাৎ শীতের সাথে শীতের দাপট বেড়েছে এবং শীত বস্ত্রের বেচা বিক্রিও বেড়েছে, সেই খবরই জানাচ্ছিল সহকর্মী শাহরিয়ার ইউনুস। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আল্লামা শেখ ওসিউর রহমান ফারুকের জীবনী নিয়ে আলোচনা। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কর্তৃক আয়োজিত সেমিনারে আলোচকরা ইসলাম প্রচারে আল্লামা ফারুকের ভূমিকা তুলে ধরেন। বিশ্বজুড়ে হানাহানি বিদ্বেষ বন্ধে ইসলামের বাণী অনুসরণের আহ্বান তারা জানান। মাইজ ভান্ডার ওরস শরীফ উপলক্ষে আয়োজিত সেমিনারে লেখক, গবেষক, শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত গীতিকবি হেনা ইসলাম স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে চট্টগ্রামে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে খড়িমাটির উদ্যোগে আমার গল্প শুনে শীর্ষক স্মরণ অনুষ্ঠানে হেনা ইসলামের গান, কাব্য, সাহিত্য সহ তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। বহু গল্প ও কবিতা লেখার পাশাপাশি বাংলা গানে তার অবদান তুলে ধরেন। এ সময় শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে হেনা ইসলামের লেখা জনপ্রিয় সব গান পরিবেশন করেন ঢাকা ও চট্টগ্রামের সঙ্গীত শিল্পীরা। রেস্টুরেন্ট শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ঋণ সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করেছেন এ খাতের উদ্যোক্তারা। চট্টগ্রামের পতেঙ্গায় রিভারস্টোন রেস্টুরেন্টে বর্ষপূর্তি অনুষ্ঠানে এই দাবি জানান তারা। গত কয়েক দশকে এই শিল্পের বিকাশে অর্থনীতি সমৃদ্ধ হয়েছে বলে জানান তারা। আর বিনিয়োগ আরও বাড়াতে স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে রিভারস্টোন চেয়ারম্যান নুরুল হুদা, এমডি আক্কাস উদ্দিন সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। রাঙামাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকের দ্বন্দ্বের জেরে পরীক্ষার্থীদের পরিকল্পিতভাবে অকৃতকার্য করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিভাবকদের সাথে অশোভন আচরণ করা হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরে বার্ষিক পরীক্ষায় যোগ্য শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের শাস্তির দাবি জানান তারা। এদিকে সড়ক অবরোধের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বৈঠক করছেন। এ ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।